জাতিসংঘের অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রফেসর ইউনূস, তুলে ধরবেন গণ অভ্যুত্থানের বীরত্বগাথা গল্প। সহকারী হলেও সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণ ছিল মেয়র আতিকের। এপিএস ফরিদের হাতে হাতিয়েছেন কোটি কোটি টাকা, দমন করতেন ভিন্নমত। সংবিধানের রক্ষক হলেও সরকারি প্রভাবভুক্ত নয় বিচার বিভাগ, বিচারকদের মানসিকভাবে স্বাধীন হবার তাগিদ। ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, তাসকিন ও নাহিদের জায়গায় খালেদ তাইজুল। জয় ছাড়া বিকল্প ভাবছে না টাইগাররা। এবং মাছ দেখতে কলকাতার বাজারে মানুষের ঢল, কেজি প্রতি ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকায়। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। দেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে আজ এই প্রথম জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিবেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী একমাত্র বাংলাদেশি ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস তার ভাষণে বাংলাদেশের সাম্প্রতিক ঘটে যাওয়া জুলাই বিপ্লব ছাড়াও দেশের সার্বিক পরিস্থিতি, তার সরকারের আগামী কর্মসূচি ও বিশ্ব পরিস্থিতি তুলে ধরবেন বলে জানা গেছে। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। বুকের তাজা রক্ত দিয়ে তৈরি নতুন বাংলাদেশের নেতা হিসেবে আজ জাতিসংঘে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক সময় সকাল 10:30 থেকে বেলা 11:30টার মধ্যে তার ভাষণ দেবার কথা রয়েছে। সেই হিসেবে বাংলাদেশের জনগণ তার বক্তব্য শুনতে পারবেন রাত 8:30 থেকে 9:30টার মধ্যে। এবারে ৭৯তম সাধারণ অধিবেশনে প্রফেসর ইউনূসকে ঘিরে ব্যাপক উৎসাহ কাজ করছে বিশ্ব নেতাদের মাঝে। জানা গেছে তার ভাষণে গুরুত্ব পাবে ছাত্র জনতার জুলাই বিপ্লব, শহীদদের বীরত্বগাথা গল্পগুলো শুনবেন বিশ্ববাসী। এছাড়া দেশের অর্থনীতি সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন ডক্টর ইউনূস। একই সঙ্গে তুলে ধরা হবে সরকারের আগামী কর্মসূচি ও বিশ্ব পরিস্থিতি। গেল সোমবার রাত থেকে নিউ ইয়র্ক পৌঁছার পর থেকে ভীষণ ব্যস্ত সময় পার করছেন সরকার প্রধান। খোদ বাইডেন প্রশাসন ছাড়াও ভারত সহ বিভিন্ন দেশ আর আন্তর্জাতিক ব্যক্তিত্বের পূর্ণ সহযোগিতার আশ্বাস পেয়েছেন প্রফেসর ইউনূস। সফরের শেষ দিন শুক্রবারে ডক্টর ইউনূসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মাইজুর সাথে সাক্ষাৎ, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাক্ষাৎকার, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার সাথে সৌজন্য সাক্ষাৎ এবং বাংলাদেশে বিনিয়োগকারীদের সাথে বৈঠক। আজ রাতেই দেশের উদ্দেশ্যে রওনা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। নির্বাচনে অংশ নেয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, সংস্কার কমিশনের সুপারিশ পাওয়ার পরই ঠিক করা হবে নির্বাচনের দিন তারিখ। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত থাকছে শামীম আক্তারের প্রতিবেদনে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তৃতীয় দিনের মতো বুধবার দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংগঠন সহ উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বুধবার নিউ ইয়র্কের মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক সম্মেলনে অংশ নেন ডক্টর ইউনূস। এ সময় প্রশ্নের উত্তরে তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারত চলে যান। পরে ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস পাল্টা প্রশ্ন করে বলেন, কেন আনা হবে না? অপরাধ করে থাকলে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। একই দিন বুধবার একটি হোটেলে বিভিন্ন মানবাধিকার সংগঠনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে এলে প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার দেশের মানবাধিকার ও বাক স্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনার দীর্ঘ 15 বছরের স্বৈরশাসনের সময় সংগঠিত নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিচারের উপর জোর দেন তারা। মানবাধিকার কর্মকর্তারা স্বৈরশাসকের সময় সম্পাদিত প্রায় 3000 বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অধিকতর তদন্তের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। এছাড়া বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছে শি জিনপিং সরকার। বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে একথা বলেন। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এ বৈঠক হয়। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন দুদেশের কূটনীতিকরা। এতে অ্যান্টনি ব্লিংকেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান। এ সময় অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, সন্ত্রাস দমন, শ্রম বিষয়ক সংকট, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। এ সময় দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুগভীর হওয়ার আশা ব্যক্ত করেন তারা। এবার প্রজ্ঞাপন জারি করে অপসারণ করা হয়েছে সিটি কর্পোরেশন, পৌরসভার কাউন্সিলরদের। সরকার পতনের পর দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভায় নির্বাচিত মেয়রদের অপসারণের 6 সপ্তাহের মাথায় এই প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। এর মধ্য দিয়ে দেশের 12টি সিটি কর্পোরেশন ও 323টি পৌরসভার সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের অপসারণ করা হলো। সংবিধানের রক্ষক হলেও বিচার বিভাগ কখনোই প্রশাসনের থাবা থেকে মুক্ত হতে পারেনি বলে মন্তব্য করেছেন সিনিয়র আইনজীবীরা। জেডাই খান পান্না মনে করেন, বিচারপতিকে সবার আগে মানসিকভাবে স্বাধীন হতে হবে। শামীম আক্তারের প্রতিবেদন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গেল 1.5 মাসে বিচার ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে নানা পদক্ষেপ নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সর্বোচ্চ আদালতের বিচারক নিয়োগের পাশাপাশি অধস্তন আদালতে 4 শতাধিক বিচারককে বদলি সহ দফতর পুনর্বণ্টন করেছে আইন মন্ত্রণালয়। বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা সহ বিচার বিভাগীয় সংস্কারে একটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে ইতোমধ্যে। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাঈম মুমিনুর রহমান। গেল 21 সেপ্টেম্বর বিচারকদের উদ্দেশ্যে অভিভাষণ দেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। এতে বিচার বিভাগ সংস্কারে একটি রোডম্যাপ ঘোষণা করেন তিনি। আমি আশাবাদ ব্যক্ত করি, উক্ত কমিশন আমার ঘোষিত রোডম্যাপ পর্যালোচনা পূর্বক বিচার বিভাগের সার্বিক উন্নয়ন ও স্বাধীনতা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জানান, বিচার বিভাগকে সংবিধানের রক্ষক বলা হলেও কখনোই রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে ভূমিকা রাখতে পারেনি বিচার বিভাগ। জুডিশিয়ারিকে বলা হয় গার্ডিয়ান অব দি কনস্টিটিউশন, অথচ এই গার্ডিয়ান অব দি কনস্টিটিউশন কোনোদিনই এক্সিকিউটিভদের থাবার থেকে মুক্ত হয়ে কাজ পরিচালনা করতে পারে নাই। ফাইন্যান্সিয়াল এবং ট্রান্সফার এগুলো যদি মন্ত্রণালয়ের হাতে থাকে, অর্থাৎ এক্সিকিউটিভদের হাতে থাকে, তাহলে তো সেখানে বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে না। সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না মনে করেন, বিচারপতিদের সবার আগে মানসিকভাবে স্বাধীন হতে হবে। বিচারালয়ে স্বাধীনভাবে বিচার করার জন্য স্বাধীন মানসিকতার মানুষ প্রয়োজন, বিচারক প্রয়োজন। যোগ্যতার মাপকাঠিতে প্রমোশন হবে। দিস ইজ মোর ইম্পর্টেন্ট। আগে 5 বছর গেলে পরে একটা প্রমোশন, 10 বছর গেলে পরে আরেকটা প্রমোশন। এটা বলেও যে আমি এত বছর সার্ভিস আছে, আমার এখন এটা হবে না কেন? বাট সে যদি অযোগ্য হয় কিভাবে দেবে? স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় আইনি লড়াই করা 2 আইনজীবীর মতে, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা না হলে ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব না। জনকল্যাণে আইন প্রণীত হচ্ছে কিনা এবং প্রশাসন মানুষের অধিকার ক্ষুণ্ণ করছে কিনা এই আইন প্রয়োগ করতে গিয়ে, এটা দেখার দায়িত্ব বিচার বিভাগের। বড় কর্তাদের বিরুদ্ধে কোনো অর্ডার দিতে গেলেই পরের দিনে বিচারকের আর ওই বেঞ্চ থাকছে না। লোয়ার জুডিশিয়ারিতে 15 দিন পর বদলি করা হচ্ছে।
বাচ্চা কাচ্চা স্কুলে কেবলমাত্র ভর্তি, অপরাধ কি কর্তার কথা শোনেনি। তারপর অনেক বিচারক জামিনের অর্ডার দেওয়ার 24 ঘন্টার মধ্যে তাকে উইথড্র করা হচ্ছে, তাকে সাসপেন্ড করা হচ্ছে। আমরা দেখেছি ইনস্ট্রাকশন দেওয়া হয়, নির্দেশনা দেওয়া হয় কোনটাতে বেল দিবে, কোনটাতে রিমান্ড দিবে, কোনটাতে রিমান্ড দিবে না। এবং শুধু তাই নয়, এমনও হয়েছে একদিনে বিচার বসিয়ে একদিনে 17 জন সাক্ষী নিয়ে রাত 9টায় রায় দেওয়া হয়েছে। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের নামে রয়েছে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ। তার এই দুর্নীতির অন্যতম সহযোগী মেয়রের এপিএস ফরিদ উদ্দিন। তিনি নিজেই ছিলেন একজন অঘোষিত মেয়র। তার কথায় উঠতে বসত মেয়র আতিকুল ইসলাম। এমনকি মিডিয়া ম্যানেজ সহ ঠিকাদারি কাজ হাতিয়ে নেওয়া সহ ও নামে বেনামে কোম্পানির মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামের ভুয়া ভাউচার তৈরি করে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা। নিজের প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের নামেও নিয়েছে লাখ লাখ টাকা অনুদান। প্রভাব খাটিয়ে ভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শের অফিসার সহ কর্মচারীদের চাকরি থেকে বরখাস্ত সহ নানা ধরনের হয়রানি করত ফরিদ। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। উত্তর সিটির পলাতক মেয়র আতিকের এপিএস ফরিদ উদ্দিন সহকারী হয়েও শাসন করতেন পুরো সিটি কর্পোরেশন। সাবেক মেয়রের নানা অনিয়ম আর দুর্নীতির মূল হোতাই ছিলেন এই ফরিদ। বিভিন্ন প্রোগ্রাম আর অনুষ্ঠানে ভুয়া ভাউচার তৈরি করে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। 2022 সালে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বনানী কবরস্থানে আগমন উপলক্ষে প্যান্ডেল, লাইট আর গেট বাবদ খরচ দেখিয়ে পকেটে পড়েছে অর্ধ কোটি টাকা। আর এসব খরচ পুরোটাই দেখানো হয়েছে সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন খাত থেকে। উত্তর সিটির পরিচ্ছন্নতা কর্মীদের টেন্ডার হাতিয়ে নিয়েছেন নিজেরই ঠিকাদারি প্রতিষ্ঠান মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট। শুধু তাই নয়, নিজ প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে খাল পরিষ্কার করিয়েও বিল দেখানো হয়েছে 3 কোটি টাকা। পাশাপাশি নিজেরই তৈরি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিডি ক্লিনের নামেও অনুদান নিয়েছেন 13 লক্ষ টাকা, যা অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের থেকে অনেক বেশি। বিডি ক্লিনের একজন সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে লাইভ করে দেন আরও চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ আছে তার কারণে কোনো স্বেচ্ছাসেবী সংগঠন সিটি কর্পোরেশন থেকে কোনো অনুদান পেত না। তো বিডি ক্লিনের পীর সাহেব যে ফরিদ উদ্দিন আছেন, ফরিদ উদ্দিন তখন এক নারী কেলেঙ্কারির সাথে জড়িত ছিল বনানী বিদ্যানিকেতনে, এবং সেগুলো অনেক কথা হয়েছে, অনেক কিছু হয়েছে, এগুলো অনেক স্ক্রিনশট আছে, সব কিছুই আছে। তো এগুলো তখনকার সময় ভাইরাল হয়। আর কোটা সংস্কার আন্দোলনের সময় ফরিদ তার নিজের ফেসবুক আইডিতে শিক্ষার্থীদের বিপক্ষে আপত্তিকর পোস্ট দিয়ে সমালোচনায় আসেন। এমনকি বিডি ক্লিনের সদস্যদের আন্দোলনে যোগ না দিতে নির্দেশ দিয়েছিলেন ফরিদ। এছাড়া আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত না থাকলে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের করা হতো বদলি, দেয়া হতো অব্যাহতি। এরকমই কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা বলে দেশ টিভি। তারা জানায় বিএনপির মিছিল মিটিংয়ে যাওয়ার কারণে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। আমাকে তারা বিভিন্ন সময় হয়রানি করেছিল আমি বিএনপির পলিটিক্স করতাম দেখে। এছাড়া ফরিদ এবং মুজাহিদ বিভিন্ন দপ্তরে যে মানুষকে জোর জবরদস্তি করে ফাইল সই করাতো। আমার একাধিকবার ঠিক আছে যে মেয়র স্যারের এপিএস ফরিদ সাহেব আমার বারবার বলছে যে আপনি বিএনপি করতে পারবেন না, বিএনপির দল ভেনিস, এরা কোনো সময় ক্ষমতা আসতে পারবে না। এই সুবাদে ঠিক আছে আমার এই কর্মচ্যুত করার আগে আমার ডাক ছিল, বলছে যে আপনি 5 লক্ষ টাকা দিবেন, 5 লক্ষ টাকা দিলে আপনারা কর্মচ্যুত করব না। এসব অভিযোগের বিষয়ে বারবার চেষ্টার পরেও যোগাযোগ করা যায়নি তার সঙ্গে। 5 আগস্ট সরকার পতনের পর থেকেই পলাতক ফরিদ। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর বাজারে বেড়েছে মাছ, মুরগি, চিনি সহ নিত্য পণ্যের দাম। বাজার পরিস্থিতি জানাতে কাউরান বাজারে আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সরাসরি যুক্ত হব তার সাথে। সাফওয়ান, ছুটির দিনে বাজার পরিস্থিতি কেমন দেখছেন এবং কি বলছেন ক্রেতারা, বিস্তারিত জানাবেন।
এই মুহূর্তে আমি রয়েছি কারণ বাজারে মাছের যে বাজারটি রয়েছে সেখানে আমরা সকাল থেকে আমরা যেমনটি বাজারটা ঘুরে দেখেছি সেখানে আমরা দেখতে পেয়েছি যে মাছ মুরগি সহ কয়েকটি পণ্যের দাম আসলে বেড়েছে এবং ক্রেতাদের একটি অভিযোগ রয়েছে যেটি হচ্ছে শুক্রবারে যখন ক্রেতাদের চাপ বাজারে বেশি থাকে তখন কিন্তু বিক্রেতারা ইচ্ছে করে তাদের 10-15 টাকা 20 টাকা কিন্তু প্রত্যেকটি পণ্যে আসলে বাড়িয়ে দেয়, যেটি কিন্তু আবার শুক্রবার শনিবার গেলে ছুটির দিন গেলে সেটি আবার কমিয়েও দেয়। এবং মাছ বাজারে যেমনটি আমরা দেখতে পেয়েছি যে খুব বেশি তারতম্য না হলেও কয়েকটি মাছের দাম বেড়েছে, বিশেষ করে ইলিশের দাম। ইলিশ কিন্তু অনেক দাম আসলে বেড়ে গিয়েছে, প্রায় কেজিতে 200-300 টাকাও আসলে ইলিশের দাম বেড়ে গিয়েছে। এছাড়া কিন্তু মুরগি, ব্রয়লার মুরগির যে দাম সেটি কিন্তু গত সপ্তাহে ছিল, 3-4 দিন আগেও যেটি ছিল 165 টাকা, সেটি কিন্তু এখন বেড়ে 190 টাকাও বিক্রি হচ্ছে। কিছু কিছু দোকানে 180-185 টাকাও বিক্রি হচ্ছে। তবে যেটি বলা যায় যে নিত্যপণ্যের যে দাম, শাকসবজি এবং আমাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো কিন্তু আসলে দাম প্রতিটি আসলে 10-15 টাকা করে বেড়েছে। এই মুহূর্তে একজন ক্রেতার সাথে আমি কথা বলতে চাই, তিনি আমার সাথে। আপনি তো বাজারে এসেছেন, কি কি পণ্যের দাম বাড়লো এবং কত টাকা করে বেড়েছে? আমি আসলে এখানে মাছ কিনতে মেনলি এসেছি, আসলে খুচরা বাজারটা ওইভাবে শাকসবজির দিকে এখনো যায়নি। তবে যেটা দিলাম কম্পারেটিভলি দাম আগের মতোই আছে, যে খুব বেশি তারতম্য নাই। হয়তো কোনো মাসে 10 টাকা কমলে আবার কোনো মাসে 10 টাকা বেড়ে গেছে। যেটা আগে ছিল 350, এখন 360 চাচ্ছে। আবার যেটা আগে ছিল 220 সেটা 200 চাচ্ছে। মানে ভেরিয়েশনটা খুব এমন সিগনিফিকেন্ট না যে খুব হাতার নাগালে চলে আসছে। মানে মোরলেস যদি ওভারঅল চিন্তা করেন তো দাম খুব একটা ভেরিয়েশন নাই, মানে আগে যেরকম ছিল এরকমই আছে বলা যায় আর কি। যেটা আসলে আমাদের যে খুব নাগালে চলে আসছে, আমরা এখন মানে আগে একটু বেশি কিনতে পারছি সেরকম না আসলে, মানে আমাদের সেই বাজেটের মধ্যে থাকতে হচ্ছে। এছাড়া আরেকটি জিনিস আমরা যেটি দেখতে পেয়েছি যে কারণ বাজার ছাড়া অন্যান্য বাজার যেগুলো আছে সেসব বাজারে কিন্তু কারণ বাজার থেকেও কিছুটা দাম বেশি, কারণ তারা যেমনটি বলে যে এখান থেকে তারা পণ্য নিয়ে সেখানে বিক্রি করে, যার কারণে একটি পরিবহন খরচ রয়েছে। সেই পরিবহন খরচের আসলে অজুহাত দিয়ে তারা কারণ বাজার থেকেও কিছুটা দাম আসলে বাড়িয়ে দেয়। তবে আমি সকাল থেকে যেমনটি দেখতে পেয়েছি যে বাজারে কিন্তু অনেক আসলে ক্রেতাদের সমাগম রয়েছে, যার কারণে কিন্তু বলা যায় তাদের যে অভিযোগ অনুযায়ী যে সবগুলো পণ্যতে তারা ব্যবসায়ীরা 10-15 টাকা 20 টাকা করে আসলে শুক্রবার দিন বাড়িয়ে দেয়। এ ছিল আসলে রাজধানীর কারণ বাজার থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। রাজধানী বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। ফার্মাসিস্ট সমাবেশে কথা বলছেন ডাক্তার AZM জাহিদ হোসেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনাদেরকে ইতিহাস জানতে হবে, বর্তমান প্রজন্ম, ইউ নিড টু নো দি হিস্ট্রি, আদারওয়াইজ আপনি কোথায় ইন্টারসেপ্ট করতে হবে আপনি বুঝবেন না। আপনি মনে করবেন আজকের বাংলাদেশ বাংলাদেশ। নো, 47 না হলে 71-এর জন্ম হতো না, 71 না হলে 90 হতো না, 90 না হলে 2024 হতো না। মনে রাখতে হবে, ইউ নিড টু আপনার অতীত ঐতিহ্যকে ধারণ এবং লালন করতে হবে। আদারওয়াইজ আপনি কোন অবস্থাতেই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। লক্ষণ সেনকে না জানলে বিগত প্রধানমন্ত্রীকে জানতে পারবেন না। লক্ষণ সেন কে ছিল? অর্থাৎ একমাত্র লোক পালিয়ে গিয়েছিল, বুঝতে পারছেন, 600 বছর আগে, এখন না। কাজেই আপনাকে ইতিহাস যদি আপনি না জানেন তাহলে আপনি আফসোস করবেন। কাজে আমি যেটি বলতে চাই যে এই নার্সিং ডিপ্লোমার পরে গ্রাজুয়েট করার একটা মাত্র কলেজ ছিল, নার্সিং কলেজ মহাখালী। এই বেগম খালেদা জিয়ার আমলে ওই কলেজ করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক। আর বেগম খালেদা জিয়ার আমলে বগুড়াতে, খুলনাতে গভর্নমেন্ট লেভেলে মেডিকেল আপনার কলেজ অফ নার্সিং, এবং খালেদা জিয়ার আমলেই আমরা পরবর্তীতে প্রত্যেকটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে পুরনো যে 8টা ছিল সেগুলোর মধ্যে এখন গ্রাজুয়েট নার্সিং হচ্ছে। এবং এই কোর্স এন্ড কারিকুলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা ডেভেলপ করে দিয়েছি, বিভিন্ন জায়গা থেকে কনসালটেন্ট দেশি বিদেশি এনে সেইটার মাধ্যমে। এবং আপনাদের এই যে মেডিকেল টেকনোলজিস্টের বিএসসি কোর্সের দাবি ছিল না, এবং বিভিন্ন সময় যখন দাবি উঠছে তখন এটি আজকের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আজকে যে ওখানে আপনার একটা আলাদা ফ্যাকাল্টি হয়েছে সেইটি মরহুম হাদি সাহেব তখন এটার ভিসি ছিলেন। এবং যত কিছু ভালো প্রত্যেকটার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জড়িত। কাজেই ওইটা আপনার মনে রাখতে হবে। এবং এখানেও আপনাদের ডেন্টিস্ট্রিতে বিএসসি ছিল, যে কোনো ষড়যন্ত্রের কারণেই হোক অথবা কারো অনীহার কারণেই হোক সেটি পিছিয়ে গেছে। কাজেই আমরা গভর্নমেন্ট সেক্টরে 2টা আইএসটি ছিল, একটা ঢাকায় একটা রাজশাহীতে। ওই সময়ে খালেদা জিয়ার আমলে
5টা নতুন আইএসটি খোলার গভর্নমেন্ট লেভেলে খোলার চেষ্টা করা হয়েছে। কাজেই তার পরবর্তীতে গভর্নমেন্ট সেক্টর ডেভেলপ না করলে প্রাইভেট সেক্টর ফ্লারিশ করে না। মনে রাখবেন, গভর্নমেন্ট সেক্টরই হিউম্যান রিসোর্স সাপ্লাইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফার্মাসিস্ট সমাবেশে কথা বলছিলেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। দালালের প্রলোভনে ধার দেনা করে বিদেশ গিয়ে করুণ পরিণতি কুষ্টিয়ার আশরাফুল ও রাহাত নামে দুই ভাইয়ের। 3 মাস অমানবিক নির্যাতনের পর পঙ্গু হয়ে আশরাফুল কোনো রকম প্রাণে বেঁচে দেশে ফিরলেও এখনো নিখোঁজ আরেক ভাই রাহাত। বেঁচে আছে কি মারা গেছে তাও জানে না পরিবার। প্রতিটি মুহূর্তই তাদের কাটছে আতঙ্ক ও দুশ্চিন্তায়। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। আমি শুনতে পাই আমার ভাইকে ওরা নিয়ে যায় মরুভূমিতে ফেলাই দিয়ে আসছে। এভাবেই দালাল চক্রের সদস্যদের হাতে অমানবিক নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার হাজরাহাটি গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম। গত 3 মাস আগে পরিবারের স্বাচ্ছন্দ্য ফেরাতে দালাল চক্রের সদস্য শিহাবুদ্দিন টিক্কা, কাশেমউদ্দিন সহ কয়েকজনের মাধ্যমে ইটালি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন আশরাফুল ও তার চাচাতো ভাই রাহাত। তবে ভাগ্যের নির্মম পরিণতির কাছে হার মানেন তারা। দালাল চক্রের সদস্যরা ইটালিতে না নিয়ে গিয়ে লিবিয়ায় 3 মাস ধরে আটকে রেখে চালাই অমানবিক নির্যাতন। টাকার বিনিময়ে দালালদের হাত থেকে পঙ্গু হয়ে আশরাফুল দেশে ফিরলেও এখনো নিখোঁজ তার ভাই রাহাত। বেঁচে আছে কি মারা গেছে তাও জানেন না পরিবার। মুক্তিপণ চাই 20 লাখ টাকা, 20 লাখ টাকার মুক্তিপণ দিচ্ছি আমরা। তারপরেও আবার ফের আর এক মাফিয়ার কাছে বিক্রি করে দিয়েছে। তারপরেও আবার আমরা 6 লক্ষ টাকা দিয়ে আমার ছেলেকে বাঁচায় নিয়ে আসছি। আমি যদি নাই কথা বলতে পারি, নাই সালার মুখ দেখতে পারি, আমি কিভাবে আমি দুনিয়ায় থাকবো? আমি এর উপযুক্ত শাস্তি চাচ্ছি। আমি এদের এই যে দালাল চক্র, এই দালাল চক্র আর বাংলাদেশের বুকে যেটা না থাকে, যাতে কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়। শুধু আশরাফুল আর রাহাত নয়, এই দালাল চক্রের প্রতারণার শিকার হয়ে একই গ্রামের ইমরান হোসেনও বিদেশে গিয়ে দীর্ঘদিন ধরে রয়েছেন নিখোঁজ। তাই রাহাত ও ইমরানকে ফেরত সহ এই দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা চাই ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। আর হবে না কি কয়, এমন কাজ করলে টাকা ঢুকিলে সব করে, এখন কি করবো? এখন ছেলে এখান থেকে পারে লোন তোলে, জমি বিক্রি করে, বা যাদের যেটুকু সম্পত্তি ছিল সম্পূর্ণটা মনে করেন যে একদম বিক্রি করে শেষ করে দিছে। মারা যে গেছে এটা কনফার্ম, আমাদের সঠিক খবর জানাতে হবে। এবং এই যে আশরাফুল ফিরে আসছে, এই যে এত টাকা তাদের নষ্ট হয়েছে, প্রায় 30 লক্ষ টাকা, দুই ফ্যামিলিতে প্রায় 40 লক্ষ টাকার যে একটা ক্ষয়ক্ষতি এবং তাদের যে জীবনের যে একটা ক্ষতি, তারা আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছে, এরও একটা ক্ষতিপূরণ চাই এবং দালাল চক্রের যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটা আমরা চাই। আর এ ঘটনায় অভিযুক্ত দালাল চক্রের সদস্যদের পাওয়া না গেলেও পুলিশ বলছে অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন তারা। অভিযোগ যেহেতু দিয়েছে, অবশ্যই পুলিশ তদন্ত করে দেখবে। যদি এরকম কোনো কিছু সত্যতা পায়, আইনগত যে ব্যবস্থা, দেশের প্রচলিত আইনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় নেওয়া হবে। প্রতিনিয়তই দালাল চক্রের মাধ্যমে বিদেশ পাড়ি দিতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছে অসংখ্য সাধারণ মানুষ। তাই এইসব দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি সচেতন নাগরিকদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। মাদ্রাসা ছাত্র আনাস মিয়ার বিদেশ যাওয়ার স্বপ্ন কেড়ে নিল ঘাতকের বুলেট। গেল 5 আগস্ট হবিগঞ্জের বানিয়াচংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে শহীদ হয় আনাস। আদরের ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ মা। মৃদুভাষী সদা হাস্যোজ্জ্বল আনাসের মৃত্যু মানতে পারছেন না ভাই বোনরাও। সহকর্মী আমির হামজার রিপোর্ট, জানাচ্ছেন আপন আপু। পড়ে আছে সাজানো বিছানা, পাঞ্জাবি, টি শার্ট সবই, শুধু নেই ঘর আলো করে রাখা আনাস। হবিগঞ্জের বানিয়াচংয়ের খন্দকার মহল্লার মাদ্রাসা পড়ুয়া ছাত্র আনাস 5 ভাই ও 2 বোনের মধ্যে সবার ছোট, ছিল সবার আদরে, মুখে লেগে থাকতো হাসি। সেই হাসি কেড়ে নিল ঘাতক বুলেট। গেল 5 আগস্ট বানিয়াচংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে গুলিতে শহীদ হয় আনাস। ডাংবাংলাইনতে ঢুকছি, ঢুকে কতক্ষণ ওই মসজিদ আছে, এখানে একটা মসজিদটা পার হয়েছি, পরই দেখি ফুলাইনতে সাইকেল দিকে উলি লাগাই দিছে। ওখানে উলির পরে আমার মনে তো কোনো অবস্থা হারাফ, কের অবস্থা গুরুত্ব হারাফ, অভিগঞ্জ লই যাওয়া লাগবো বা হসপিটাল লই যাওয়া লাগবো। আমি ফাল মেরে লামছি, লামি হরাইয়ে দেখি আমার ভাই ওই ইগানো ফালাই। পরে দেহের ফেটের মাঝে গেঞ্জিতে বান দেওয়া,
বড় লড়ে গেছি গে। আদরের ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ মা, হতবিহ্বল চোখ, খুঁজে বেড়ায় সোনার টুকরা ছেলেকে। কোথা কোনটা হাইব গীতা হাইব ওইটা হলে ও করছি হারা থেকে কেমন লাগে রে বাবা, তোমরা নিজে বুঝো না কিটা লাগবো। এর জায়গা থেকে বইতেই পারি না, মামে করে করলে ফাইটে জায়গা। পরিবারের স্বপ্ন ছিল বিদেশ গিয়ে প্রতিষ্ঠিত হবে আনাস, ধরবে পরিবারের হাল। ঘাতকের বুলেটে নিভে যায় সেই স্বপ্ন প্রদীপ। বাইরে যাওয়ার একটা আমরা করছিলাম, সবকিছু রেডি হয়েছিল। এই মাসের 25 তারিখ হয়তো ইন্ডিয়া যাওয়ার একটা প্রোগ্রাম ছিল। বাইরে যাইব 10 বছর 5 বছর থাকবো, তাইকে দেশে আইব, আইলে পরে ইয়া করবো। এর ভিতরে তো আল্লাহ আমার বাড়িটা নিয়ে গেলেন। পাড়াপড়শিদেরও প্রিয় পাত্র ছিল আনাস, তার এমন মৃত্যু কাঁদিয়েছে তাদেরও। সে কিন্তু অনেক ভালো একটা লোক ছিল, আমার ছোট ভাই হিসেবে মায়া করছে, অনেক স্মৃতি তার, আসলে তার বলার মতো না। মানুষের সঙ্গে সে খুব ভালো ব্যবহার করতো, বাজার একটা কোনো সাথে ঝগড়া বিবাদ কিচ্ছু নাই। আনাস হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি পরিবার ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। আজ বিশ্ব পর্যটন দিবস। পর্যটন শান্তির সোপান, এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশে উদযাপিত হচ্ছে দিবসটি। সকালে উপলক্ষে রাজধানীর পর্যটন ভবনের 2টি প্যাকেজ ট্যুর উদ্বোধন করা হয়। 2টি বাস দিয়ে সুবিধা বঞ্চিত শিশুদেরকে নিয়ে রাজধানীর বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখানো হয়। আনন্দ যেন একেবারে গ্রাসরুট থেকে শুরু করে গ্লোবাল লেভেল পর্যন্ত আমরা ছড়িয়ে দিতে পারি। পর্যটন শুধু লোকাল নয়, পর্যটনের অনেকগুলো স্তর আছে, লোকাল, রিজিওনাল, গ্লোবাল। আমরা চাই একেবারে শুরু থেকে গ্লোবাল পর্যন্ত এটা ছড়িয়ে যাক। বাংলাদেশ একটি অনন্য সাধারণ পর্যটন গন্তব্য। বাংলাদেশি ইলিশ পৌঁছানো মাত্র শোরগোল পড়ে গেছে পশ্চিমবঙ্গের বাজারে। স্মৃতি ধরে রাখতে অনেকেই ছবি তুলছেন মাছ হাতে। শুক্রবার কলকাতার মাছের বাজারে দেখা যায় প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকা পর্যন্ত। কলকাতার প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আফরিন মৌ। বাংলাদেশি ইলিশ দেখতে বাজারে ভিড় করেছেন কলকাতার বাসিন্দারা। কেউ কেউ হাতে নিয়ে তুলছেন ছবি, এ যেন বহুদিনের প্রত্যাশা পূরণ। দুর্গাপুজোর আগে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকতে শুরু করেছে পদ্মার রূপালী ইলিশ। বৃহস্পতিবার বিকেলে বেনাপোল পেট্রাপোল স্থল সীমান্ত দিয়ে চলতি মৌসুমের ইলিশের প্রথম চালান পৌঁছায় ভারতে। এদিন 61 মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়। এর আগে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার পেট্রাপোল স্থলবন্দর থেকে এই ইলিশ সড়ক পথে চলে আসে শিয়ালদহ, পাতিপুকুর, হাওড়ার মাছ বাজারগুলিতে। বাংলাদেশি ইলিশ আসার খবরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই চারিদিকে শোরগোল পড়ে যায়। বাংলাদেশ থেকে 1180 টাকা দরে ইলিশ কিনলেও পশ্চিমবঙ্গে তা বিক্রি হচ্ছে 2000 টাকা পর্যন্ত। 2420 মেট্রিক টনের মধ্যে আজকে প্রথম যে খেয়ে পেল সেটা প্রায় 30 থেকে 35 মেট্রিক টন মাছ আছে। বাংলা 7-8টা গাড়ি, ইন্ডিয়ান 4-5 গাড়ি হবে, এই গাড়িতে আসবে। দেখা যাচ্ছে যে বাংলাদেশে মাছের ল্যান্ডিং খুব কম, সুতরাং আগামীকালকে যে মাছ বিক্রি হবে রেটটা খুব বেশি কমবে না। যদিও আমাদের অকশন মার্কেটে বিক্রি হয় ডিমান্ড এন্ড সাপ্লাই, তো আশা করা যাচ্ছে যে 1300-1400 টাকার মধ্যে রেটটা থাকবে কিলো সাইজের ইলিশের। যদিও বাজারে ইলিশের দাম বেশি বলে জানিয়েছেন মাছ ব্যবসায়ীরা, তবে পরবর্তী ধাপে বাংলাদেশি ইলিশ ভারতে প্রবেশের সাথে সাথে মাছের দাম কিছুটা কমতে পারে বলে আশাবাদী তারা। চাহিদাটা ভালোই আছে, কিন্তু দাম একটু হাইয়ের দিকে আছে, যেহেতু বাংলাদেশে মাছের দোকান কম, এই কারণে দামটা চড়া। তো আশা করি যে পরপর যে খেপে মাছ ঢুকবে দামটাও কমবে, আর সাধারণ মানুষের পক্ষে সম্ভব হবে ইলিশ কিনে। আমাদের অপশনে বিক্রি হচ্ছে নিচে 1300 টাকা, উপরে 1600 টাকা বিক্রি হচ্ছে। বিভিন্ন সাইজের মাছ আছে, যেমন 700-800 থেকে নিয়ে কিলোগ্রাম। বাংলাদেশের বাণিজ্যিক মন্ত্রণালয় জানায় চলতি বছর দুর্গাপুজোর আগে সব মিলিয়ে 2420 মেট্রিক টন ইলিশ বাজারে যাবে। 49টি রপ্তানি সংস্থা ভারতে এই মাছ রপ্তানি করবে। 12ই অক্টোবর পর্যন্ত বাংলাদেশের নদীগুলোতে ইলিশ মাছ ধরা হবে, তারপর জারি করা হবে নিষেধাজ্ঞা। সেই হিসেব অনুযায়ী শেষ পর্যন্ত কি পরিমাণ ইলিশ ভারতে ঢুকবে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।